আরফিন চৌধুরীর কথায় রূপালী বেরিয়ে আসে নিজের ভাবনা থেকে। দুটো লুচি শেষ করে আরেকটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হুট করে থেমে গেল হাত। চোখ বড় বড় করে চাইল। চট করেই উঠে দাঁড়ালো রূপালী। রূপালীকে এভাবে উঠতে দেখে সবাই অবাক হলো। রূপালী ছুটে গিয়ে দাঁড়ালো সেই ব্যক্তির সামনে। বাকিরাও বেশ অবাক হলো সামনে থাকা ব্যক্তিকে দেখে। এত বছর পর এই বাসায় তীব্রকে দেখে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তীব্র ভাইয়া। তীব্র নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে থামল। তীব্রর সাদা শার্টের বাম হাতের বাহুর কাছে মোটা ব্যান্ডেজ করা। মোটা ব্যান্ডেজের ওপর দিয়েও রক্ত ভেসে আসছে, যা শার্ট ভেদ করে বোঝা যাচ্ছে। কপালে ব্যান্ডেজ করা, সিল্কি চুলগুলো পড়ে আছে ব্যান্ডেজের ওপর। সাদা শার্টের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ স্পষ্ট। এক হাতে গায়ের কোট হাতে ঝুলছে। এত কিছুর পরেই তীব্রর ভাবভঙ্গি স্বাভাবিক। দাদি তীব্রকে দেখে চেঁচিয়ে উঠলেন, তীব্র, এসব কি? ঝনঝন আর কিছু ভাঙ্গার শব্দে আর কিছু বলতে পারলেন না নাজমা চৌধুরী। তীব্রর থেকে নজর সরিয়ে তাকালো রান্নাঘরের দিকে। সেখান থেকে ভেসে এলো জ্যোৎস্না খালার আর্তনাদ। আল্লাহ আল্লাহ গো, এটা কি করলেন বৌমা? আল্লাহ গো আল্লাহ, রক্ত! আপনার পা থেকে রক্ত পড়তেছে, কাজ ঢুকছে পায়ে। আপনি মুখ চাইবা ধরছেন কেন? খালাম্মা খালাম্মা গো। নাজমা চৌধুরী জ্যোৎস্নার এমন কথায় একবার তীব্রত একবার রান্নাঘরের দিকে তাকালো। ততক্ষণে অভিক ছুটে গিয়েছে রান্নাঘরে। ওহ শিট, অনেকখানি কেটে গেছে রিদি তোমার। অভির চিন্তিত কথার উত্তরে ভেসে আসলো রিদির ব্যথায় কাতর হওয়া ক্ষীণ কণ্ঠস্বর। হ্যাঁ, পা ধরবে না প্লিজ। রিদির ক্ষীণ কণ্ঠস্বরে তীব্র নির্বিকার ভঙ্গিতে তাকালো রান্নাঘরের দরজায়। ঠিক একই ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে গটগট পায়ে উল্টো হাঁটা ধরল। রূপালী তীব্রকে চলে যেতে দেখে ডাকল, ভাইয়া কি হয়েছে তোমার? তীব্র থামো। দাদির ডাকে তীব্র 2 সেকেন্ড থেমে আবারও হাঁটতে থাকলো। গেট পেরিয়ে চলে গেল তীব্র নিবাসে। রূপালী তীব্রকে তীব্র নিবাসে যেতে দেখে চটপট হাতে একটা প্লেটে খাবার তুলে নিল। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে সার্ভেন্টকে কফির জন্য বলে ট্রে হাতে পিছু পিছু ছুটল। পায়ে ব্যান্ডেজ করতে করতেই কিছুটা রাগান্বিত কণ্ঠে অভিক বলল, তুমি নিজের যত্ন নাও রিদিতা। ভাইয়া কোনো বাঘ ভাল্লুক না যে এসেই তোমাকে খেয়ে ফেলবে। কতখানি কেটেছে ধারণা আছে তোমার? এত কেয়ারলেস হয়ে অন্য মানুষের আয়ু কেন কমাচ্ছ? হৃদিতা ব্যথা আর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অভির হৃদিতার কান্নারত মুখটা দেখে বেশ মায়া হলো। আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। রাইফা আরফিন চৌধুরী হৃদিকে আর কিছু বললেন না। দাদি হৃদিকে ঔষধ খাইয়ে দিয়ে আরাম করতে বলল। এখন তীব্রর জন্য চিন্তা হচ্ছে খুব। যদিও এমন আঘাত ওর কাছে কোনো ব্যাপার না, তবুও। সোফায় শরীর এলিয়ে দিতেই চটপট পায়ে রুমে ঢুকলো রূপালী। তোমার হাতে কি হয়েছে? তীব্র নির্বিকার ভঙ্গিতে বলল, গুলি লেগেছে। রূপালীর চোখে পানি টলমল করে উঠল। এগিয়ে আসতেই তীব্র বলল, চলে যা। রূপালী অসহায় চোখে তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি ডক্টরকে কল করেছি, উনি এক্ষুনি চলে আসবেন। তোমার হাত। তীব্র স্বাভাবিকভাবে আবার বলল, রূপালী, আমি যেতে বলেছি তোকে, যা। সব সময় তোমার ইচ্ছা মতোই কেন চলতে হবে তীব্র? দাদির কথায় পেছনে ফিরে তাকালো রূপালী। তীব্র তখনও নির্বিকার ভঙ্গিতে শরীর হেলিয়ে আছে। ঠান্ডা আর স্বাভাবিক কণ্ঠে বলল, লাবিব আসবে, ওকে আমার রুমের আলমারিতে রাখে নীল ফাইলটা দিবে। তুমি ছাড়া আর কেউ আমার রুমে প্রবেশ করতে পারবে না, তাই তোমাকে বলছি। দাদি কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় লাবিব, সাথে একজন ডক্টর। তীব্রকে দেখে ডক্টর শুকনো ঢোক গিলে মনে মনে ভাবল, তীব্রকে চিকিৎসা? ওনার আবার চিকিৎসার কি দরকার? তীব্র সবার প্রতি তোয়াক্কাহীনভাবে প্রবেশ করলো ওয়াশরুমে। যেতে যেতে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটে আমার রুম ক্লিয়ার চাই। 2 মিনিট মিনস 2 মিনিট। আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড। ডক্টর তীব্র ঠান্ডা কথায় এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেলেন রুম থেকে। লাবিব গেল ডক্টরের পিছু পিছু। রূপালী দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে চাইল দাদির দিকে। নাজমা চৌধুরী রূপালীর দিকে তাকিয়ে বললেন, রূপ, দিদিভাই যাও, তুমি বাসায় যাও, আমার তীব্রর সাথে কথা আছে এখন। রূপালী ভয়ত কণ্ঠে বলল, কিন্তু দাদিমা, তীব্র তো। নাজমা চৌধুরী রূপালীর কথা শেষ না হতেই বললেন,
তীব্র আমাকে আঘাত করবে না রূপ, তুমি যাও। রূপালী অসহায় চোখে দাদির দিকে তাকিয়ে বের হয়ে এলো রুম থেকে। তীব্র তীব্র নামক মানুষটা কখনো তাকে তার আশেপাশে ঠাঁই দেয় না। দাদি ছাড়া কাউকে তার বেডরুমে অ্যালাউ করে না। মানুষটা নির্দয়, আর এই হৃদয়হীন মানুষটাকে রূপালী ভীষণ ভালোবাসে। তুমি কি মনে করে আজ বাসায় গিয়েছিলে? দাদির কথায় তীব্র ভাবলেশীন কণ্ঠে বলল, নীল ফাইলটা দরকার ছিল, তাই। তাহলে চলে আসলে যে? ইচ্ছা। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলে চাইটা কি? কবে ওনাকে শান্তি দিবে? গুলি কিভাবে লাগলো তোমার? গুলি মেরেছে তাই লেগেছে। এসব ছেড়ে কেন দাও না তীব্র? বিকজ আই লাইক ইট। খাবার খেয়ে নাও। মুড নাই। জানো আজ কি কি রান্না হয়েছে? পরোটা, গরুর কষা মাংস, ক্ষীর। জানি। কিভাবে জানলে? শুক্রান। তবে খেয়ে বলো কেমন হয়েছে। মুড হলে খাবো। বলেই ল্যাপটপ নিয়ে সোফায় বসলো তীব্র। দাদি দীর্ঘশ্বাস ফেলে চলে আসলেন। তীব্র নিজের ছাড়া কারো কথা ভাববে না, শুনবে না, সেটা ওনার জানা। খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে। যাকে সহ্য করতে পারে না তার হাতের রান্না খাবে? এসব ভাবাও তো বিলাসিতা। রাত বাজে তখন 2:30টার কাছাকাছি। হৃদি পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে যেয়ে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল। একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কিছু দূর যেতেই ভেসে এলো পুরুষালী চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠ ভালো করেই চেনে হৃদি। ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে জমে গেল হৃদি। ভয়ে কেঁপে উঠল পুরো শরীর। কাঁপা কাঁপা হাতে গ্লাসটা পড়ল ঠিক আঘাত পাওয়া জায়গায়। ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গাটা। এক হাতে মুখ চেপে কান্না আটকে ফুপিয়ে উঠল। ওয়েট। ভয়ঙ্কর লোকটার পায়ের ধূপধাপ শব্দ কানে আসতেই ততস্থ হয়ে দাঁড়ালো হৃদিতা। তীব্র এগিয়ে এসে ঠিক হৃদির পিছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর। এলোমেলো চুল ছড়িয়ে আছে পিঠ ছড়িয়ে হাঁটু বরাবর। তীব্র পিছে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ। কম্পিত শরীর আরও কেঁপে উঠল। ভয়ে নড়চড় করার মতো শক্তি নেই হৃদির। এদিকে তীব্র ধীর কদমে হৃদির সামনে এসে দাঁড়ালো। কিন্তু হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগায় রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তীব্র হৃদিকে আপাতমস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার রান্না আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকের পর আপনার রান্না ঘরের প্রবেশ নিষিদ্ধ। আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যদি দুবার বলতে হয় তো। আগে আরও কিছু বলার আগেই ঠিক প্রথম দিনের মতোই জ্ঞান হারিয়ে পড়ল তীব্রর বুক বরাবর। তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে হৃদির মুখ বরাবর তাকালো তীব্র। রাগে হিসহিসিয়ে বলল, আমার কথা শেষ হওয়ার আগে কেন আপনাকে জ্ঞান হারাতে হবে? তীব্র চৌধুরী অর্ধেক কথায় থেমে যাওয়া পছন্দ করে না। জ্ঞানহীন অবস্থায় যা বলবো সেটা যদি সজ্ঞান অবস্থায় করেন তবে ভুগতে হবে, পরে দোষ দিতে পারবেন না। তীব্র চৌধুরী এক কথা দুবার রিপিট করে না। কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল, খবরদার, আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এরপর আমার আশেপাশে যদিও আপনার অস্তিত্বের ছিটে ফোটাও পায়, তবে সেদিন হবে শেষ দিন। একটু থেমে তীব্র আবারও বলল, আপনার উড়াউড়ের দিন শেষ। তীব্র চৌধুরীর শিকলে বাধা যেহেতু পড়েছেন, মৃত্যুর পরও আপনার রেহাই নেই। এদিকে জ্ঞানহীন হৃদিতা এসবের কিছুই জানল না, শুনল না। তীব্র ঠান্ডা হুমকি যে শুনলই না, সে তীব্রর হুমকি থেকে কিভাবে নিজেকে বাঁচাবে? আর তীব্র, সে তো এক কথা দুবার বলতে পছন্দ করে না। পিটপিট করে চোখ খুলে নিজেকে রুমে পেয়ে চমকে উঠে বসলো হৃদিতা। আশেপাশে সবাইকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাকালো দাদির দিকে। হৃদিতা, তুই ঠিক আছিস দিদি ভাই? দাদির কথা কানে পৌঁছাতেই হৃদি ঝট করে পাশ ফিরে জড়িয়ে ধরে নাজমা চৌধুরীকে। দাদি অবাক হয়ে বললেন, কি হয়েছে হৃদি? তুই বাইরে কি করছিলি, তাও এত ভোরে, আর বেহুশ হলি কিভাবে? উনি উনি দাদি বললেন। কে উনি? অভিক চিন্তিত মুখে তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদি ভয়ের কারণে কিছু বলতে পারছে না, ঘাবড়ে আছে অনেক। রূপালী হৃদিতার ভয়ের তো মুখটা দেখে পাশে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, তুই কিভাবে এই পানিয়ে গার্ডেনের বেঞ্চে বেহুশ হলি? তুই গার্ডেন পর্যন্ত এই পানিয়ে গেলি বা কিভাবে? হৃদিতা চমকে ওঠে গার্ডেন শুনে। সে তো করিডোরে ছিল, আর সেই ভয়ঙ্কর রাক্ষসটা এসে তার সামনে দাঁড়ালো। এরপর কি হলো কিছু মনে নেই।
কিন্তু সে কিভাবে গার্ডেনে গেল? হৃদি ভয়ে আমতা আমতা করে বলল। উনি আমার সামনে ওই ভয়ঙ্কর রাক্ষস। হৃদি কথাটুকু শেষ করতেই ভেসে এলো জ্যোৎস্না খালার ভয়ঙ্কর আর্তনাদ। আল্লাহ আল্লাহ গো, কেন বড় ভাবি ভয়ঙ্কর রাক্ষস? আমি শুনছি, আগে কইছিলাম গো ভূত। আপনারা গো এই বিশাল বাড়িতে নিশ্চয়ই জিন ভূত থাকে। সিনেমায় দেখেছি আমি এমন বড় বড় বাড়িতে তেনিরা নিজে আস্তানা করে আর সুন্দরী মায়ার মানুষকে বন্দি করে। রূপালী আফা তো কই, মনে আমার কথা, তেনার হাত থেকে রূপা পাইতে পারে তাবিজ। আমি ভালা কবিরাজি জানি, ভাবির কেমন ধরেছে আপনারও ধরবো। রূপালী বিরক্ত হয়ে বলল। জ্যোৎস্না আপা থামবেন আপনি? কী সব বলছেন? হৃদি এমনিতেই ভয় পেয়েছে, আরও ভয় দেখাচ্ছেন। জ্যোৎস্না বিজ্ঞদের মতো করে বললেন। মুই হাসাই কইছিলাম তিনারা এই বাসায় আছে। ছোট বৌমা রাইফা আপনারা মাইয়ার আমার কথা শুনলো না, হে বিশ্বাস করলো না। দেখেন এইবার রূপালী আপারে ধরবো। রূপালী আপা বড় ভাবির চেয়েও সুন্দর। রূপালীর মা রাইফা চৌধুরী কিছুটা ভয়ার্ত কণ্ঠে বললেন। এই জ্যোৎস্না, তুমি কি তবে সত্যি বলছো? আল্লাহ আমার বিউটিফুল ডলার, তুমি কালই গিয়ে তাবিজ নিয়ে আসবা। অভিক এতক্ষণ হৃদিতার ভয়ার্ত মুখের দিকে তাকিয়েছিল। এসব কথায় মেয়েটা আরও ভয় পাচ্ছে। গ্রামে এসব বেশি মানে, তাই হয়তো হৃদির মনে এসবের ভয়টা আছে। একে তো মেয়েটা ভয় পেয়েছে, তার উপর জ্যোৎস্না আপার কথায় আরও ভয় পাচ্ছে। অভিক এবার বিরক্ত হয়ে বলল। তোমরা থামবে? কি শুরু করেছো? এসব কিছু হয় না। হতে পারে ঘুমে হাঁটার রোগ আছে হৃদির, এটা রোগ হতে পারে। তোমরা একটু বেশিই করছো। এখন সবাই যাও, হৃদিকে রেস্ট করতে দাও, বাকি কথা পরে হবে। হৃদি চট করে পায়ের দিকে তাকিয়ে দেখলো পায়ের ব্যান্ডেজ একদম ঠিক আছে, কিন্তু রাতে গ্লাস পড়ে পুরো রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। হৃদি কাঁপা কাঁপা গলায় বলল। আমার পায়ে অনেক রক্ত ছিল। অভিক অবাক কণ্ঠে বলল। রক্ত? ব্যান্ডেজ তো করাই আছে, রক্ত তো ছিলই না। তুমি হয়তো ভুল ভাবছো হৃদিতা। হৃদি ভয়ে জড়সড় হয়ে বলল। গ্লাস পায়ে পড়ে আমার পা থেকে রক্ত বের হচ্ছিল তখন। তাৎক্ষণিক জ্যোৎস্না আপার আর্তনাদ শোনা গেল। রক্ত দেখছেন? মুই কইছিলাম না আপনাদের, আমার কথা বিশ্বাস করলেন না। অভিক বিরক্ত হয়ে আবারও কিছু বলতে যাবে, তার আগেই দাদি ধমকে বললেন। জ্যোৎস্না, যা তোর নিজের কাজ কর। তোমরা সবাই যে যার কাজে যাও, আমি আছি হৃদির কাছে। নাজমা চৌধুরীর কথায় জ্যোৎস্না আপা বিড়বিড় করতে করতে চলে গেল। এরপর সবাই বের হলো রুম থেকে। দাদি হৃদিতাকে শুইয়ে হৃদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। এখন একটু ঘুমাও তো হৃদি, আমি আছি তোর পাশে। ঘুম থেকে উঠে তোর সব কথা শুনবো। এখন রেস্ট কর, আমি এখানেই আছি তোর কাছে। হৃদিতা দাদির হাত আঁকড়ে ধরে চোখ বুঝল। দাদি চিন্তিত মুখে তাকালো হৃদির দিকে। ভোরবেলা নামাজ পড়তে বসতেই বাগানের মালির চিৎকার শুনে দৌড়ে গার্ডেনে গেলে সেখানে জ্ঞানহীন অবস্থায় হৃদিকে বেঞ্চে শুয়ে থাকতে দেখেছিল সে। তবে কি অভির কথাই সত্য? হৃদির কি ঘুমের ঘরে হাঁটার কোনো রোগ আছে? কিন্তু বেহুশ হবে কেন? নাজমা চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আপাতত হৃদির সুস্থ হওয়া জরুরি। এই ঋতু, আরে এই ঋতু দাঁড়া প্লিজ, আরে কথা তো শুন প্লিজ। উমার ডাকেও হৃদির থামাথামির নাম নাই। মেঘলা ও দৌড়িয়ে আসছে হৃদিতাকে থামাতে। এই ঋতু শোন না। উমা এক প্রকার ছুটে গিয়ে জড়িয়ে ধরল হৃদিকে। হৃদি বিরক্ত হয়ে বলল। ছাড় আমায়। মেঘলা হাঁপিয়ে উঠেছে দৌড়াদৌড়ি করে, হাঁপানি রোগীর মতো এসে বলল। আরে আগে শুনবি তো। হৃদিতা বিরক্ত হয়ে বলল। ছাড় আমাকে। উমা জাপটে ধরে বলল। শুন তো প্লিজ। আচ্ছা বল, আহাদের মাঝে খারাপ কি এমন আছে? সেই প্রথম থেকেই ছেলেটা তোকে পছন্দ করে। আমি আর মেঘ তো ওকে একটু হেল্প করছি ব্যাস। হৃদি বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। তোদের মতো আমার জীবনে ফ্যান্টাসি নেই উমা। তোরা হয়তো আমার ব্যাপারে কিছুই জানিস না। আমি। উমা মেঘলা অবাক হয়ে বলল। মানে? হৃদিতা চুপচাপ বসলো একটা বেঞ্চে। অতীত মনে হতেই চোখ ভিজে উঠল ওর। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই খুলে বলল হৃদি। এরপর চাইল দূর আকাশের দিকে। উমা মেঘলা হৃদিতার অতীত শুনে ভীষণ কষ্ট পেল।
সৎ মায়ের অত্যাচার নির্যাতনের কথা শুনে বেশ খারাপ লাগছে তাদের। আবার নাকি বিয়ে হয়েছে কোনো জল্লাদের সাথে। তোকে এইভাবে জোর করে বিয়ে করলো শুধুমাত্র তার দাদির কথা রাখতে? লোকটা কি কোনো গুন্ডারে রেদু? উমার কথায় হৃদিতা তাকালো উমার দিকে। সে নিজেও জানে না তার স্বামী কি করে, কোথায় থাকে, কেমন দেখতে। সেদিনের পর আজ 5 মাস প্রায় পার হয়েছে। সেদিন রাতের ঘটনা, পায়ের আঘাত আর জ্যোৎস্না আপার জিন ভূতের কারবার মিলিয়ে অনেকদিন অসুস্থ ছিল হৃদি। যদিও এতদিনে জানে না সেদিন রাতে আসলে কি হয়েছিল, কিভাবে সে গার্ডেনে গেল, সত্যি কোনো জিন ছিল নাকি তীব্র নামক রাক্ষস ছিল। এরপর ধীরে ধীরে ভয় কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে হৃদি। আর এই 5 মাসে তীব্র নামক মানুষটিরও কোনো খোঁজও পাওয়া যায়নি। দাদি যদিও অনেকবার খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এটা নাকি তীব্র প্রায় করে, হুট করে একদিন এসে মাসের পর মাস গায়েব থাকে। এই রিদু, কি ভাবছিস? মেঘলার কথায় হৃদির ধ্যান ভাঙল। মেঘলা আবার বলল, এই রিদু, তোর বরের নাম কি? কি করে? কোথায় থাকে? হৃদিতা স্বাভাবিকভাবেই বলল, আমি জানি না, দেখিনি কখনো, তবে নাম জানি। উমা জিজ্ঞেস করল, কি নাম রে? তীব্র চৌধুরী। এদিকে উমা মেঘলা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তীব্র চৌধুরী? তীব্র চৌধুরী? লাইক সিরিয়াসলি? এটা কিভাবে সম্ভব? দেশের নাম করা বিজনেসম্যান তীব্র চৌধুরী, যার পিছনে মেয়েদের লাইন লেগে থাকে, যার চোখ জোড়া হাজারো মেয়ের ঘুম কেড়ে নেয়, সেই তীব্র চৌধুরী? যাকে শুধু টিভি, ম্যাগাজিন আর নিউজ পেপারে দেখা যায়, সেই তীব্র চৌধুরী? উমা এক প্রকার চেঁচিয়ে উঠল, এটা কিভাবে সম্ভব? তুই কি সত্যিই বলছিস তুই তীব্র চৌধুরীর ওয়াইফ? হৃদি উমার চেঁচানো দেখে ভয় পেয়ে হকচকিয়ে বলে উঠল, কি হয়েছে, তোরা চিনিস ওনাকে? মেঘলা হতবাক হয়ে বলল, চিনি মানে? আরে কে তাকে চিনে না? তীব্র চৌধুরীকে না চেনে না? তুই কি সত্যি? হৃদিতা বিরক্ত হয়ে বলল, আমি চিনি না ওনাকে, দেখিনি। তাছাড়া আমার 18 বছর হলেই আমাদের ডিভোর্স। উনি নিজেই বলেছে, আর বাড়ির সবাই বলে আমার মতো মেয়ে তীব্র চৌধুরীর সাথে যায় না। আমি যেতেও চাই না ওনার সাথে। আমার শুধু আমার মায়ের ইচ্ছে পূরণ করতে হবে, আমাকে পড়াশোনা শিখে ডক্টর হতে হবে। প্লিজ তোরা আহাতকে বলে দিস আমি বিবাহিত, কে আমার হাজবেন্ড সেটা বলার দরকার নেই। আর একটা কথা, আমার বন্ধু হয়ে থাকলে এই কথা আর কাউকে বলিস না যে আমার হাজবেন্ডকে, প্লিজ। মেঘলা উমা হৃদিতার কথায় তখনও হতভম্ব হয়ে আছে। এখনও বিশ্বাস হচ্ছে না তীব্র চৌধুরী হৃদির বর। হৃদিতা মেঘলা আর উমা অবিশ্বাস মুখটা দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হয়তো তার কথা বিশ্বাস হয়নি, তাতে কি, সত্যি তো সত্যি। হৃদি আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। কলেজের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হৃদি ভাবল তখনকার কথা। আজ সকালে হৃদি কলেজে ঢুকতেই কোথায় থেকে উমা ছুটে এসে বলল, এই রিদু, চল চল, মেঘের কি যেন হয়েছে। হৃদি অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে মেঘের? মেঘ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে, জলদি চল। হৃদিতা মেঘলার কথা শুনে চটজলদি উমার সাথে একটা ক্লাস রুমের সামনে এসে দাঁড়ায়। হৃদি চটপট ভিড়ানো দরজা খুলতেই মাথার ওপর গোলাপের পাপড়ি এসে পড়ে। হৃদি হতবাক হয়ে সামনে তাকাতেই আহাতকে দেখে, হাতে গোলাপ ফুল নিয়ে নিচে বসে থাকতে দেখে অবাক হয়ে চেয়ে রইল হৃদি। হৃদির অবাক হওয়ার মাঝেই আহাত হৃদির দিকে ফুল বাড়িয়ে দেয়। এরপর বলল, আমি আগে কখনো কাউকে প্রপোজ করিনি, কিভাবে করতে হয় জানি না। আসলে প্রথম দিনই আমার তোমাকে অনেক ভালো লেগেছে। তোমার মিষ্টি হাসি আমাকে মুগ্ধ করেছে, চোখের চাহনিতে ঘায়েল হয়েছি শতবার। এই 6 মাসে তোমার প্রতি অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়েছে, যা আগে কখনো হয়নি। আমি চেষ্টা করেও এই অনুভূতি দাবিয়ে রাখতে পারিনি, তাই আজ বাধ্য হয়েই তোমাকে আমার মনের কথা জানিয়েছি। আমি তোমাকে ভালোবাসি হৃদিতা। হৃদিতা অতবাক হয়ে দাঁড়িয়ে আছে, শরীর মৃদু কাঁপছে তার। হয়তো এমন কিছু আশা করেনি। হৃদি কয়েক পা পিছিয়ে রুম থেকে বের হতেই মেঘলা আর উমাকে দাঁড়াতে দেখে ওদের ফেলেই তখন ছুটতে শুরু করেছিল। আহাদের ভালোবাসার প্রতি কোনো অনুভূতি নেই হৃদির, তবে যতটুকু বুঝেছে আহাদ ভালো ট্যালেন্টেড একটা ছেলে, সারাক্ষণ বই নিয়ে থাকে, সবসময় ক্লাসে টপ করে। উমার ভালো বন্ধু, সেই সুবিধার্থে হৃদি আর মেঘলা ওর বন্ধুর মতো মিশেছে। যদিও হৃদির সাথে পড়াশোনা ব্যতীত তেমন কোনো কথা হতো না,
তাই আহাদের অনুভূতি বুঝতে পারেনি হৃদি। বুঝলে হয়তো আগেই মানা করা যেত। তার জীবনটাই তো এখন একটা ধোঁয়াশা। হৃদি তার হাঁটার মাঝেই ধ্যান ভাঙল উচ্চ স্বরে গাড়ির হর্ন বাজার কারণে। হৃদি আশেপাশে তাকিয়ে দেখে অভিকের গাড়ি। হৃদি গাড়ির কাছে যেতেই দরজা খুলে দেয় অভিক। গম্ভীর মুখে বলল, এসো বসো। হৃদি কিছুটা অবাক হয়ে বলল, ভাইয়া আপনার ক্লাস নেই? ক্লাস তো তোমারও আছে, কিন্তু তুমি রাস্তায় ঘুরছো। জি, আসলে আমার শরীর। বসো, বাসে দিয়ে আসবো। না ভাইয়া, তার দরকার নেই, আমি রিক্সা করে চলে যাব। আপনি বরং ক্লাসে যান, ক্লাস জরুরি। তোমার কাছে অ্যাডভাইস চাইনি, আমি বসতে বলেছি তোমায়। অভিকের ধমকে হৃদিতা চুপচাপ বসতেই গাড়ি চলতে শুরু করল। দুজনেই নীরবে বসে আছে। হৃদি একবার অভিকের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর বাসায় আসতেই হৃদি নেমে যেতে চাইলে অভিক গম্ভীর সুরে বলল, আহাদ নামের ছেলেটাকে কি তুমি পছন্দ করো? হৃদি চমকে উঠে অভিকের কথায়। ভয়ে চুপসে গিয়ে মিনমিন করে বলল, তেমন কিছু না ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি ও এমন কিছু করবে। অভিক এবার কিছুটা নরম হয়ে বলল, আহাদ ভালো ছেলে, তুমি ওর সাথে বসে সবটা ক্লিয়ার করে নিও। হৃদিতা মাথা নিচু করে বলল, আমি ওমাকে সবটা বলেছি, ও আহাদকে সবটা বুঝিয়ে বলতে পারবে। অভিক ভ্রু কুঁচকে তাকালো হৃদির দিকে। আবারও গম্ভীর গলায় বলল, কি বলেছ? আমি বিবাহিত। আমি বিবাহিত। কথাটা অভিকের কানে বাজতে লাগলো। অদ্ভুত এক ভীত অনুভূতি সৃষ্টি হলো তার হৃদয়ে। পুরো শরীর ঝিম মেরে গেল, গলা শুকিয়ে এলো, বহু কষ্টে উচ্চারণ করলো, তুমি কি এই বিয়েটা মানো? দাদি বলেছে আমার 18 হলেই ডিভোর্স দিয়ে দেবেন উনি। তাছাড়া এটা শুধু কথা রাখতে করেছেন উনি, তাই বিয়েটা শুধু একটা। এ কি হৃদি, তুই এখানে? কি হয়েছে? হঠাৎ দাদির কথায় হৃদি তাকালো নাজমা চৌধুরীর দিকে। হৃদি কিছু বলার আগেই অভিক গাড়ি থেকে নেমে এসে বলল, দাদি ওর শরীর খারাপ করছিল, তাই নাশায় চলে আসলো। নাজমা চৌধুরী ব্যস্ত কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? অভিক স্বাভাবিক হয়ে বলল, দাদি ব্যস্ত হবার দরকার নেই, শরীর দুর্বল, প্রেশার লো, খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। নাজমা চৌধুরী কিছুটা রেগে বললেন, তোকে বলি খাওয়া দাওয়া করবি, তুই আমার কথা শুনিস না। চল এক্ষুনি 2টো ডিম সিদ্ধ কলা খাবি। এই জোসনা। নাজমা চৌধুরী হৃদিকে নিয়ে যেতেই অভিক দীর্ঘশ্বাস ফেলল। কি এক অনুভূতির দহনে পড়ছে সে। 28 বছরের জীবনে এই মেয়েটার প্রতিই কেন দুর্বল হতে হলো তাকে। মাঝে মাঝে সে ভুলে যায় হৃদিতা তীব্র চৌধুরীর বউ। তিক্ত হলেও তো এটাই সত্যি। কিন্তু মন তো মানতে চায় না। মন তো কোনো বারণ মানে না, কোনো সমাজ মানে না, কোনো রুলস রেগুলেশন মানে না। মেয়েটার ভুবন ভোলানো মায়াবী মুখটা দেখলে কোনো বাধা যে মানতে চায় না, এতে দোষ কোথায়? অভিক রাগে দুঃখে ক্ষোভে গাড়িতে দুবার জোরে জোরে লাথি মেরে কিছুক্ষণ পর আবার গাড়িতে বসে চলে গেল। সময় এমন একটা জিনিস যা হাজার চাইলেও ফিরিয়ে আনা যায় না। আবার সময়কে ইচ্ছে মতো আগেও করা যায় না। সময় তার মতো চলে, কারো কথায় আগায়ও না, আবার পিছায়ও না। তবে জীবনে সঠিক সময় না আসলে কিছু কাজ অসম্পূর্ণ থেকে যায়, আবার সেই কাজ সম্পূর্ণ হয় সঠিক সময়ে। নাজমা চৌধুরী এবারও ব্যর্থ। প্রায় প্রতিদিনই সে এই নাম্বারে কল করে, কিন্তু প্রতিবারই ভেসে আসে মেহেলি কণ্ঠস্বর, সরি দ্য নাম্বার ইজ আনরিচেবল। 18 বারের মতো কল করে ফোনটা রেখে দিলেন নাজমা চৌধুরী। তীব্র যাওয়ার 4 মাস পর একটা মেসেজ এসেছিল, সেখানে লেখা ছিল, সময় হলে ফিরব। নাজমা চৌধুরীও পারছেন না সময়টা আগিয়ে নিয়ে যেতে। সময় হলে ফিরবে। এই সময়টা কবে হবে? আজ প্রায় 6 মাস হয়েছে। তীব্রকে গত 6 মাস ধরে ফোন করছেন নাজমা চৌধুরী, কিন্তু তীব্রর ফোন বন্ধ। লাবিবকেও কল করেছিল, কিন্তু লাবিবের ফোনও বন্ধ। 6টা মাস হয়ে গেল তীব্র নিখোঁজ হওয়ার। যদিও এটা নতুন না, কিন্তু নাজমা চৌধুরী প্রতিবারই তীব্রর এমন হুট করে আসা যাওয়ায় চিন্তিত হয়। হবে না কেন? তীব্র যে ওনার কলিজার টুকরা। বাবা মাহীন পৃথিবীতে একা সে। 1000 টাকা পাওয়ার ক্ষমতা থাকলেও পৃথিবীতে একা বসবাস করা কঠিন, আর ভালোবাসা ছাড়া বসবাস করা তো আরও কঠিন। যেখানে তীব্র পরিবারের কারো সাথেই তেমন সম্পর্ক রাখেনি, একা ভবঘুরে ঝুঁকিপূর্ণ জীবন তার। এমন জীবন নিয়ে মানুষ বাঁচতে পারে? নাজমা চৌধুরীর ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আর কত জ্বালাবে তাকে এই ছেলে?
সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, কারো সময় নেই অন্যর জীবনে উকি দেওয়ার। থাকলেও কি, তীব্র কখনো তার জীবনে কারো হস্তক্ষেপ পছন্দ করে না, কাউকে তার জীবন সম্পর্কে কোনো কিছুই বলে না, আর না কারো কথা শোনে। তবে এবার আসলে এর একটা বিহিত করতেই ছাড়বেন নাজমা চৌধুরী। রিদিকে যেহেতু তীব্র বউ হিসাবে মানবে না, তাই ডিভোর্সের ব্যবস্থা করে রূপালীর সাথে বিয়ে দেব আমি। রূপালীর মধ্যে কি কমতি আছে? অপরূপ সুন্দরী সে। সবচেয়ে বড় কথা, রূপালী সেই ছোট্ট থেকে তীব্রকে পছন্দ করে। তীব্র সব কিছু দেখেই তো ওকে পছন্দ করেছে রূপালী। তাছাড়া রূপালীর মতো সুন্দরী, শান্ত, বুদ্ধিমান, ম্যাচিউর মেয়েই পারবে আমার তীব্রকে সামলাতে। সব ভেবে আবারও দীর্ঘশ্বাস ফেললেন নাজমা চৌধুরী। কয়েকদিন পরেই রূপালীর 20তম জন্মদিন। বিশাল বড় আয়োজন করা হবে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, এখন থেকেই প্রস্তুতি চলছে। তবে তীব্র আসবে কিনা তা অজানা। চৌধুরী বাড়ির চারদিকে ছড়িয়ে পড়েছে আয়োজনের ধুম। রাইফা চৌধুরী সবাই এসেছেন শপিং করে। মেয়ের জন্মদিনের জন্য তিনি অনেক শপিং করেছেন, সেটাই দেখানোর জন্য সবাইকে ডেকে এনেছে বলতে এক প্রকার টেনে এনেছে। অভিক কিছুটা বিরক্ত হয়েই বসে আছে। স্টুডেন্টের পরীক্ষার খাতা দেখতে বসেছিল সে, কিন্তু রাইফা চৌধুরী তাকে জোর করেই টেনে এনে বসিয়েছেন। রাইফা চৌধুরী খুশি মনে রূপালীর জন্য নিয়ে আসা রেড গাউন বের করে সবাইকে দেখালো। অসম্ভব সুন্দর একটা গাউন, বিশাল ঘের দেওয়া, বলিউড তারকাদের মতো। রূপালীরও অনেক পছন্দ হয়েছে গাউনটা। রাইফা চৌধুরী খুশি হয়ে বললেন, এ রিদু, দেখো তো, এটা তোমার জন্য। রিদি অবাক হয়ে বলল, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। পছন্দ হয়েছে? রিদি তখন অবাক হয়ে তাকালো রাইফা চৌধুরীর দিকে। রাইফা চৌধুরী উনি তো খুশিতে গদগদ হয়ে বললেন, খুব ভালো মানাবে তোমাকে। থ্যাংক ইউ আন্টি। শোনো, আমি পার্লার থেকে মেয়েকে আসতে বলেছি, ওরা আসলে তোমাকে সাজিয়ে দিবে। না না আন্টি, আমি সাজি না ওসব। তো কি হয়েছে, আজ সাজবে, আর কোনো কথা না, কালকে তুমি ড্রেস পরে সাজবে। রিদিতে একটা দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিল। চারিদিকে রঙিন আলোর ছড়াছড়ি। চৌধুরী বাড়ির সেজেছে অনেক সুন্দর করে, চারদিকে লোক সমাগমে ভর্তি। রিদি ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে। আগে কখনো এমন জাঁকজমকপূর্ণ পার্টি দেখেনি সে। মেয়েরা প্রায়ই ওড়নাছড়া গাউন পরে এসেছে, যদিও ওদের অসম্ভব সুন্দর লাগছে, তবুও রিদি যেন অস্বস্তি বোধ হচ্ছে। আবার অনেক তো হাঁটু অবধি ফ্রকও পরে এসেছে। তবে রিদির পরনে তার লাল খয়েরির মাঝে কাজ করা সুন্দর একটা শাড়ি। রাইফা চৌধুরীর দেওয়া গাউন রিদিতা ওড়না ছাড়া কখনোই পরবে না, তাই সেটা পরেনি। যদিও এটা নিয়ে রাইফা চৌধুরী রাগ করেছিলেন, তবে রিদির ব্যাপারটা বুঝে তাকে আর জোর করেনি। পরে রিদিতা দাদির দেওয়া শাড়িটা পরেছে। শাড়িটা রিদিরও খুব পছন্দ হয়েছে, তাই আর মানা করেনি। তেমন কোনো সাজ না থাকলেও হালকা সাজে নিজেকে সাজিয়ে তুলেছে, যদিও তার সাজ বাকি সবার থেকে তুচ্ছ। মার্জিত শাড়ির সাথে খোপা করে সেখানে গুজেছে বেলি ফুলের মালা, যার সুগন্ধ মোহিত করছে। টানা টানা হরিণী চোখে কাজল টানা, মুখে পার্লারের মেয়েদের দিয়ে দেওয়া হালকা প্রলেপ, হাত ভর্তি রেশমি চুড়ি। চুড়ি রিদির খুব পছন্দের জিনিস, তাই হাত ভর্তি চুড়ি পরেছে। তবে সাজুগুজু করে বাইরে এসে এমন পার্টি দেখে সে তবদা খেয়ে গেছে। প্রায় ছেলে মেয়েদের হাতে ড্রিঙ্কসের গ্লাস। তাছাড়া কয়েকটা লোকের তার প্রতি চাহনি রিদির কাছে ভালো লাগেনি, কেমন করে যেন তাকে দেখছে। তাই কিছুটা অস্বস্তি নিয়ে কাচুমাচু হয়ে দাদির পিছু পিছু ঘুরঘুর করছে রিদিতা। এদিকে অভিক চরম বিরক্তি নিয়ে দাঁড়িয়ে কথা বলছে রিশা নামক সুন্দরী রমণীর সাথে। যদিও কথা বলতে ইচ্ছুক না, তবে সে ভদ্র মানুষ, তাই বিরক্ত হলেও বিরক্তি ভাবটা প্রকাশ করতে পারছে না। জোরপূর্বক হাসি টেনে কথা বলতে হচ্ছে। মেয়েটা তার মায়ের লেডিস ক্লাবের রীতা আন্টির মেয়ে, যাকে তার মা ছেলের বউ হিসেবে ঠিক করে রেখেছে। যদিও রিসার অভিকের মাঝে কোনো ইন্টারেস্ট নেই, তবে চৌধুরী বাড়ির বউ হওয়ার চান্স মিস করতে চায় না, তাই অভিককে পটানোর চেষ্টা করছে। অভিক কথার মাঝেই নজর যায় মিলনের দিকে। মিলন, মেঘলা আর তাদের বাবা মা এসেছে। অভিক ভদ্রতার সহিত বলল, রিসা, ডোন্ট মাইন্ড, আমার গেস্ট এসেছে, সো এক্সকিউজ মি। রিসা না চাইতেও যেতে দিল। অভিক ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আশেপাশে তাকিয়ে রিদিকে কোথাও দেখল না। রূপালীর কাছে আছে ভেবে মিলনদের দিকে এগিয়ে গেল। তাদের সাথে কুশল বিনিময়ের মাঝেই অ্যানাউন্স হলো রূপালীর আসার। চারদিকের লাইট অফ হয়ে
ফোকাস লাইট গিয়ে পড়ল রূপালীর ওপর। লাল টুকটুকে গাউন পরিহিত রূপালীকে দেখে সবাই তবদা খেয়ে তাকালো। রূপালী এমনিতেই ভুবন ভুলানো সুন্দরী, তবে সাজ আর গাউনে কোনো রাজকন্যা থেকে কম লাগছে না আজ। রূপালীর এক পাশে আরফিন চৌধুরী আর এক পাশে রাইফা চৌধুরী। রাইফা চৌধুরীকেও বেশ সুন্দর লাগছে। রূপালীর মা বাবার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে, যেন সে সত্যিই কোনো বাবা মায়ের আদুরে রাজকন্যা। ঠিক যেমন রূপকথার গল্পে থাকে ঠিক তেমন। সবার চোখ যখন সুন্দরী রাজকন্যার দিকে, তখন হৃদি চেয়ে দেখল বাবা মায়ের ভালোবাসা। আরফিন চৌধুরী মেয়ের গাউন ধরে নিচে নামাচ্ছেন, যেন রূপালীর পা গাউনে বেঁধে না যায়। আজকে মনে হচ্ছে রূপালী আসলেই রাজকন্যা। কি নেই তার কাছে? রাজপ্রাসাদ, রাজ্য, ভুবন ভোলানো রূপ, এমন আদুরে বাবা মা। হৃদির চোখজোড়া পানিতে ছলছল করছে। বাবার ভালোবাসা তার কপালে নেই, মা তো অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। ভাগ্য জুড়েছে এই চৌধুরী বাড়িতে, তবে আশ্রিতা হিসাবে। যদিও এসবে তার আফসোস নেই, তবে ভেতরটা পুড়ছে বাবা থেকেও ওনার ভালোবাসা না পাওয়ায়। মনে পড়ছে মা মারা যাওয়ার পর চোখের সামনে নিজের সৎ বোনের বাবার কাছে শত আবদার আর ইচ্ছা পূরণ। কিন্তু তার বেলায় হৃদি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। যা নেই তা নিয়ে আফসোস না করাই ভালো। চারদিকে আলো জ্বলতেই হৃদি নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এলো। তবে হৃদি রূপালীর আশেপাশেও যেতে পারল না। রূপালীর ফ্রেন্ডস আর কাজিন সবাই প্রায় ঘিরে রেখেছে তাকে। হুট করে হৃদির হাত টেনে নিয়ে কিছুটা দূরে এলো মেঘলা। মেঘলাকে দেখে হৃদিতা অবাক হয়ে বলল, তুই? মেঘলা বিরক্ত হয়ে বলল, এমনে চেঁচাস কেন? মানে তুই এইখানে? তুই হয়তো ভুলে গেছিস, অভিক স্যার আমার ভাইয়ের বাল্যকালের বন্ধু, তাই দাওয়াত দিয়েছে। তবে তোকে আজ চেনা যাচ্ছে না। মাশাল্লাহ, কি সুন্দর মায়াবতী রে তুই। হয়েছে হয়েছে, আপনার বান্ধবীর তারিফ করার জন্য আপনাকে কোনো ঘুষ দেওয়া হবে না। হৃদির কথায় মেঘলা ফিক করে হেসে বলল, সত্যি তোকে আজ সুন্দর লাগছে দোস্ত। আজ তোর প্রেমে পড়ে মানুষ দেওয়ানা হয়ে যাবে তো। হৃদিও হেসে উঠল। হ্যাঁ, দেওয়ানা তো হবেই, তবে রূপালী আপুর প্রেমে। দেখেছিস আপুকে কি মারাত্মক সুন্দর লাগছে। আপনিও কম লাগছেন না ম্যাডাম। আজ শাড়িতে তোকে আর পিচ্ছি লাগছে না। কিন্তু তুই যে কাল বললি তুই গাউন পরবি আজ। আসলে ওটাতে তো ওড়না ছিল না, তাই। মেঘলা আবারও হেসে উঠল। আশেপাশে তাকা, এখানে সবাই প্রায় এসবই পরে এসেছে। হৃদিতাও হেসে বলল, হ্যাঁ, প্রথমবার এমন পার্টি দেখলাম। আমাদের গ্রামে এসব পরলে কি বলতো জানিস? বলতে, একই মাইয়া, তোমার কাপড় কি দর্জি চুরি করছে নি? হৃদিতার কথায় মেঘলা আর হৃদি দুজনেই হেসে দিল। দুজনের হাসির মাঝে সেখানে আসে অভিক। এত হাসি কিসের? হৃদি কিছু বলার আগেই মেঘলা বলল, প্রাইভেট কথা স্যার, এটা বলা যাবে না আপনাকে। কি এমন কথা? মেঘলা আবারও বলল, বলা যাবে না স্যার। অভিক কিছু বলার আগেই হৃদিতা দুইজনের কথার মাঝে বলল, কিছু বলবেন ভাইয়া? অভিক মেঘলার দিক থেকে নজর সরিয়ে হৃদিকে দেখে বলল, তোমাকে রূপ খুঁজছে ওখানে। হৃদিতা মিষ্টি হেসে বলল, জি আমি আসছি। অভিক যেতেই হৃদি মেঘলাকে নিয়ে রূপালীর কাছে গেল। আপু আমাকে ডাকছিলে? রূপালী কিছুটা রেগে বলল, কোথায় থাকিস তুই? তোকে খুঁজেই পাচ্ছি না। হৃদিতা আমতা আমতা করে বলল, আসলে আপু, এত মানুষ তোমার আশেপাশে, তাই। আরে তোকে তো পরিচয় করানো হয়নি। ওরা সবাই আমার বন্ধু, রিতা, নিয়া, আরবি, রিয়া, সাজু, পিয়াস আর শোয়েব। তোরা জানিস হৃদিও অনেক সুন্দর গান করে। তোদের গান শেষ হলে হৃদি গান গাইবে। হৃদি অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুই, কি সুন্দর গান করিস তুই। কি বলছো আপু? আমি, তাও এত মানুষের সামনে? তো কি হয়েছে? না আপু প্লিজ, আমি পারবো না। আমার জন্মদিন ঋতু, প্লিজ একটা গান গাইবি, প্লিজ প্লিজ বোন আমার, প্লিজ। হৃদিতা রূপালীর এত বলায় কিছু বলতে গিয়েই রূপালীর ফ্রেন্ড নিয়া কিছু বিরক্ত নিয়ে বলল, চাইছে না যখন জোর করছিস কেন? তাছাড়া ও তো আর মনে হয় না বর্তমানে কোনো হিন্দি গান পারবে। এমন বড় পার্টিতে ওসব সঙ্গীত টঙ্গীত বোরিং ইয়ার, বাদ দে। আর প্লিজ এখানে আবার সেকেলে বাংলা গান গাইতে বলিস না। নিজেই সেকেলের সাজ সেজেছে, আবার গান।
রূপালীর বান্ধবী রিতাও একই সুরে বলল, রূপ, ইটস বার্থডে পার্টি বেব। পিয়াস এদের কথাই কিছুটা বিরক্ত হয়ে বলল, তোদের এমন ওয়েস্টার্ন মানে আধা পোশাকের থেকে শালীন পোশাক পরা তোদের কাছে সাইকেলে লাগে, আর গান তোরা পারলে ও পারবে না কেন? নিয়া ভেংসি কেটে বলল, আজকাল এসব কে পরে গাইয়া। তো কেমন পোশাক মানায় নিয়া? তোর মতো ওকে ভালোভাবে দেখলে যে কেউ ওর প্রতি মুগ্ধ হবে, এত মিষ্টি মানাবি। তাছাড়া শাড়িটা খুব মানিয়েছে ওর সাথে, তাই এসব নিয়ে কমেন্ট পাস করা বন্ধ কর প্লিজ। নিয়া কিছুটা রেগে বলল, তোরা এই মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? তাছাড়া রূপ, ও তোদের বাড়ির আশ্রিতা মাত্র, এত মাথায় চড়াস না, না হয় এমন খুব বসাবে। রূপালী শক্ত গলায় বলল, স্টপ নিয়া, স্টপ প্লিজ। রিদি আমার বোন হয়, কোনো আশ্রিতা নয়। তোর বলেই তো আর সত্যি মিথ্যে হয়ে যাবে না রূপা। এক্স্যাক্টলি, কারো কিছু বলা বা না বলায় সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আশ্রিতা তো কোনো পরিচয় ছাড়া থাকে, বাট রিদুর বিশেষ পরিচয় আছে যা শুনলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। তাই কথা আপনাদের একটু ভেবেচিন্তে বলা উচিত আপু। আর ওর পোশাক মার্জিত পোশাক, আপনাদের মতো খোলামেলা না। জানেন তো, কোথায় যেন শুনেছিলাম খোলা জিনিসে মাসি ভিন ভিন করে, হয়তো হাগুমুতুও করে, সেসব আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ঢাকা জিনিস থাক, আর বললাম না, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। মেঘলার রাগে তাচ্ছিল্য করে কথাগুলো বলে থামল। এরপর রিদি তার উদ্দেশ্যে বলল, তুই গান গাইবি, কারো কিছু বলা না বলায় তুই কেন থেমে থাকবি? তাছাড়া যার জন্মদিন সে তোকে এত রিকোয়েস্ট করছে, তোর অবশ্যই গান গাওয়া উচিত। আলতু ফালতু কথায় মুড নষ্ট করিস না। রূপাপু কিছু মনে না করলে আমার রিদির সাথে একটু দরকার আছে। এক্সকিউজ আস প্লিজ। নিজের কথা শেষ করে কাউকে বলার সুযোগ না দিয়ে রিদিকে টেনে আনলো স্টেজ থেকে। রাগে মেঘলা হিস হিস করছে, পারলে এখনই চুল টেনে ছিঁড়ে ফেলতো মেয়েগুলোর। কত বড় সাহস আমার বান্ধবীকে বাজে কথা শোনায়, নিজেকে আবার দীপিকা পাডুকোন ভাবে নাকি? লোমড়ির মতো চেহারা, নাম আবার পেয়ারা, যত সব ফালতু। রিদিতা মেঘলার রাগ দেখে দীর্ঘশ্বাস ফেলল। তার খারাপ লাগলেও নিজের রূপ নিয়ে এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত, তাই এদের কথা বিশেষ কোনো কথা ভেবে গায়ে মাখেনি। তবে মেঘলার রাগ, বাপরে এই মেয়ের এত রাগ, নিজে বললে কাউকে সুযোগই দেয় না। তবে রিদি মেঘলাকে আর কিছু বলল না, বললে এবার তাকে রাগ দেখাবে। এতদিনে মেঘলার সব দিক জানা হয়ে গেছে, তাই আপাতত মেঘলার রাগ কমা অবধি চুপচাপ থাকলো। কিছুক্ষণের মধ্যে স্টেজে নিয়ার গান শুরু হলো। অর্ধ পোশাক পরিহিত নিয়া মাইক নিয়ে ডিজে গান বাজাতে লাগলো। চারদিকে ডিজে গানে সবাই মেতে উঠেছে। রিদি সবার উত্তেজনা দেখে অবাক হয়ে আছে। সবাই কত উৎসাহ হয়ে শুনছে। রিদি কিছুটা ভয়ে ভয়ে বলল, মেঘ, তোর মনে হয় না আমার এখানে গান গাওয়া উচিত নয়? মেঘলা রেগে তাকালো রিদির দিকে। রিদি মেঘলার তাকানো দেখে কাচুমাচু করে বলল, এভাবে তাকাস কেন? তোর কি বাল? সবাই ওর গান না, ওর শরীর দেখতে ইন্টারেস্ট। রিদি তার শুকনো ঢোক গিলে বলল, ছি, কি বলছিস? বাল বলছি না, দেখ ছেলেরা কেমন করে তাকিয়ে আছে ওনার দিকে। রিদি আশেপাশে তাকিয়ে বুঝলো আসলেই তাই। তবে দূর থেকে অভিক আর মিলনকে দেখা গেল তাদের দিকে তাকিয়ে আছে। রিদি চোখ ফিরিয়ে বলল, শোন, গান না গাইলে হয় না? থাপ্পড় চিনিস? দিব একটা। তুই কত খারাপ! ওই ভয়ঙ্কর রাক্ষস আর তুই একটা, দুজনই এক। একজন থাপ্পড় দেয় আর একজন ভয় দেখায়। রিদির কথায় মেঘলা ফিক করে হেসে বলল, কিরে, তোর বর কোথায়? বরের কথা মনে পড়ছে বুঝি? যা, আমি দোয়া করলাম তোর বর আজ থেকে তোকে কোলে তুলে ঘুরবে। বর কথাটা রিদি চমকে উঠল, ভীত কণ্ঠে বলল, দোয়া করেছিস নাকি বদদোয়া করছিস? মেঘলা রিদির এমন ভীত মুখটা দেখে হেসে বলল, আহারে, তুই তীব্র চৌধুরীকে দেখিসনি এ পর্যন্ত? এইটুকু মানতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। চুপ কর, রাক্ষসের নাম নিবি না। দেখ, এসব ভুলে যা যে উনি কেউ হয় আমার। কিছুটা ভীত গলায় কথাটা বলে থামল রিদি। তীব্র এই নামটাই যথেষ্ট রিদির বুকের ধুকপুকানি বাড়ানোর জন্য। মেঘলা তবুও বলল, তুই তো জানিসই না, চারদিকে শুধু তীব্র চৌধুরীর গুঞ্জন শোনা যাচ্ছে, বিশেষ করে মেয়েরা। অর্ধেক মেয়েরা তো পার্টিতে কেজি খানিক মেকআপ মেখেছে তীব্র চৌধুরীর আশায়। যাই বল,
রূপাপুর জন্মদিন হলেও মেয়েরা প্রায় এসেছে তীব্র চৌধুরীর আশায়। হৃদিতা কিছুটা বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস? ওই মানুষটার নামও আমার সামনে নিবি না। হৃদি বিড়বিড় করে বলল, নামটাই যথেষ্ট কাউকে ভয় দেখানোর জন্য। আচ্ছা বাদ দে, চল এবার তোর পালা। বাদ দে না মেঘ, আমি গান গাইবো না। মেঘ এবার রেগে বলল, ওই অর্ধনগ্ন জ্যাকুলিন মহিলা তোকে এত কথা শোনালো, এরপরেও বলছিস যাবি না? আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে? ধুরবাল, যা ইচ্ছা কর। আমি কে যে আমার কথা শুনবি? তুই থাক, আমি গেলাম। মেঘলা রেগে মেগে সোজা গিয়ে দাঁড়ালো তার বড় ভাইয়ের কাছে। মিলন বোনের রাগী মুখটা দেখে বলল, কি রে, কার সাথে ঝগড়া করে এলি? ভাইয়া, আমি বাসায় যাব। এক্ষুনি? হ্যাঁ চলো, না গেলে আমি একাই যাব। বলেই কিছু দূর হাঁটতেই থেমে গেল মেঘলা। মুখে ফুটে উঠল মুচকি হাসি। পেছনে ঘুরে দৌড়ে স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। ভেসে এলো হৃদির মনোমুগ্ধকর কণ্ঠস্বর। মাহি 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 माही धड़कनों में माही सांसों में है माही तू ही है मेरे दिल की तमन्ना तेरी ही याद हर लम्हा दे मुझे दे अपना आंचल धूप में जलता मैं हर पल तुझसे है कुछ ऐसे घटा सा जिसको लिया हूँ मैं प्यासा सा सा आ तू मेरी प्यास बुझा जा रे दुरुई अलैहि तू आजा मेरे माही दुरुई अलैहि तू आजा मेरा माही मेरे माही मेरे माही। ম্যাজেন্টা আর কালো কম্বিনেশনে এর শাড়ি পরিহিত শ্যামলা মায়াবতী মেয়েটাকে দেখে মেঘলার মনে হলো এই শ্যামলার রং যেন আল্লাহ বিশেষ করে হৃদির জন্যই বানিয়েছে। আর হৃদির ছোট মুখের আদলে ঢেলে দিয়েছে মায়া, যেন মায়ার সমুদ্র। ডাগর ডাগর ঘন পল্লবে ঢাকা মায়াবী চোখজোড়া। এই চোখে যে কারো মন কাড়তে সক্ষম, যেন বিশেষ কোনো সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছে মেয়েটা। তবে ঠোঁটের কোণে হাসিটা আজ রংহীন লাগছে। নাজমা চৌধুরী হৃদিকে দেখে চরম অবাক হলেও তিনি হৃদির গান শুনে খুশি হলেন। মনে মনে ভাবলেন, একদম মায়ের মতো হয়েছে, সেরা সুন্দরী, যা সবার দেখার ঊর্ধ্বে। বাকিরাও বেশ অবাক হয়েছে হৃদির গান শুনে। সবাই শুনেছে হৃদি ভালো গান করে, কিন্তু এত ভালো হয়তো কেউ আশা করেনি। হৃদির গান শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারপাশ। হৃদি অবাক হয়ে সবাইকে দেখল। রূপালী ছুটে এসে বলল, কি সুন্দর গান করিস রে হৃদি, খুব ভালো হয়েছে। খুব ভালো লাগলো তোমার গান, মাঝে মধ্যে আমাদের শোনালেও তো পারো। হৃদি মুচকি হাসল। সবাই হৃদির প্রশংসায় পঞ্চমুখ। তা দেখে নিয়া নামক রমণী চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু পর মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল। পার্টিতে যে যার মতো এখন এনজয় করছে। ঘড়িতে তখন অনেকক্ষণ। সবাই রূপালীকে কেক কাটার জন্য বলছে, কিন্তু রূপালী চুপচাপ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আরফিন চৌধুরী রূপালীর মাথায় হাত বুলিয়ে বললেন, কেক কাটো মামুনি, তীব্র হয়তো আসবে না। রূপালী টলমল চোখে বলল, তীব্র ভাইয়া প্রমিস করেছিল আমার এবারের জন্মদিনে আসবে। হৃদিতা রূপালীর মুখের দিকে তাকালো। রূপালীর মলিন মুখটা দেখে হৃদির মায়া লাগলো। যদিও সে চায় তীব্র নামক মানুষটা না আসুক, তবে রূপালীর দিকে তাকিয়ে কেন জানি মনে হলো সে আসুক। মিষ্টি মেয়েটার মুখে জোরপূর্বক হাসিটা না থেকে মন থেকেই হাসিটা আসুক আজ। জন্মদিনে মেয়েটার মুখে উজ্জ্বল হাসি ফুটুক। আরফিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে। ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় 12টা বাজতে গেল। আরফিন চৌধুরী এবার বললেন, এবার তোমাকে কেক কেটে নেওয়া উচিত মামুনি, তীব্র হয়তো। আরফিন চৌধুরীর কথা শেষ হতে না হতেই শ শ করে পরপর দুটো গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির প্রাঙ্গণে। চকচকে কালো মার্সিডিজ গাড়ির দিকেই তাক দৃষ্টি সবার। সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে আছে। রীতি গাড়ি দেখেই ভয়ে দাদির পেছনে মাথা নুইয়ে দাঁড়ালো। মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিল। সেদিনের পর তীব্র আর জিন ভূত নিয়ে জ্যোৎস্না আপার কথা, সব মিলিয়ে রীতি এখনও বেশ ভয়ে আছে। হৃদির ধারণা তীব্র শরীরে
তেনারা বসবাস করে। তাই তো সবার থেকে দূরে, আর রাগও কি ভয়ঙ্কর। হৃদি দাদির পেছনে লুকিয়ে মৃদু কাঁপছে। অদ্ভুতভাবেই তীব্রর ঘ্রাণ এসে নাকে লাগছে। মনে হচ্ছে এখনই হয়তো পরপর থাপ্পড় পড়বে দুগালে। এদিকে কালো মার্সিডিজ গাড়ি থেকে ব্ল্যাক স্যুট পরিহিত তীব্রকে দেখে রূপালীর মুখে বিস্তর হাসি ফুটে উঠল। তীব্র এগিয়ে আসতে আসতে গম্ভীর স্বরে বলল, শুভ জন্মদিন রূপালী। রূপালী খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ তীব্র ভাইয়া। তীব্রর এন্ট্রিতে যেন চারদিকে গুঞ্জন শুরু হয়েছে। মেয়েরা পারে না যেন চোখ দিয়ে গিলে খায়। তীব্র কালো চশমার আড়ালে আশেপাশে নজর বুলালো। তীব্র লাবিবকে ইশারা করতেই লাবিব ফিসফিস করে কিছু বলে সরে গেল। এদিকে রূপালী বার্থডে কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তীব্রকে খাওয়াতে গেলেও তীব্র না খেলো না খাওয়ালো। এতে রূপালীর মন কিছুটা খারাপ হলেও সে খুশি যে তীব্র এসেছে। তীব্র ভিড় দেখে বিরক্ত হয়ে চলে যেতে চেয়েও কয়েক পা পিছিয়ে গেল। থমকে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে। দু হাত পকেটে গুজে তাকালো হৃদির দিকে। দাদি সরে যাওয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে চোখ মুখ খিচে বিড়বিড় করে কিছু বলছে। পাতলা ঠোঁটজোড়া অনবরত কিছু জপ করছে। তীব্র ঠোঁটের কোণে কালো তিলটার দিকে তাকিয়ে এগিয়ে গেল হৃদির দিকে। এদিকে হৃদি তীব্রর ভয়ে ভীত হয়ে বারবার দোয়া পড়ছে আর বলছে, আল্লাহ গো, কি ভয়ঙ্কর রাক্ষস আমার সামনে না আসুক। কিন্তু হৃদির দোয়া কবুল হলো না। তীব্রর করা পারফিউমের সুঘ্রাণ খুব কাছ থেকে পেতেই চট করে তাকালো হৃদি। আতঙ্কে হৃদি জমে গেল। তীব্র ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। হৃদি নত মস্তিষ্কে শুধু দেখলো তীব্রর কালো ব্র্যান্ডের সুজ। ভয়ে মৃদু কাঁপছে হৃদির শরীর। এই বুঝি জ্ঞান হারালো। কিন্তু হুট করে হৃদির সামনে এসে দাঁড়ালো নাজমা চৌধুরী। বেশ খুশি মনে বললেন, তুই আসবি, আমি ভাবতেও পারিনি তীব্র। তীব্র দাদির দিকে তাকিয়ে বলল, এসেছি কারণ আমার ব্যক্তিগত কিছু দরকার আছে। তোর ব্যক্তিগত কথাই বলবো আমি। কোথায় থাকিস, কি করিস, কিছুই বলিস না আমাকে। আমার যে চিন্তা হয় এটা কবে বুঝবি তুই? তীব্র গম্ভীর গলায় বলল, চিন্তা করার জন্য যে আছে সে করবে। তোমার বয়স হয়েছে, এখন বেশি চিন্তা করে প্রেশার বাড়ানোর কি দরকার? নাজমা চৌধুরী তীব্রর দিকে অসহায় মুখে তাকালেন। তোর সাথে আমার কিছু কথা আছে, যা বলাটা খুব জরুরি। আমি চাই তোর সাথে রূপের। ও, কোথায়? নাজমা চৌধুরী কিছু না বুঝে হক চকিয়া অবাক হয়ে বললেন, কে কোথায়? তীব্র আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্টেজ থেকে নেমে বাসার দিকে গেল। নাজমা চৌধুরী তখনও অবাক হয়েই তাকিয়ে রইলেন। ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে টেবিলে রাখলেন হৃদি। ভয়ে এখনও তার শরীর মৃদু কাঁপছে। তখন দাদি তার সামনে আসতেই হৃদি এক প্রকার লুকিয়ে পালিয়ে এসেছে ওখান থেকে। হৃদির ভাবতে এখনও অবাক লাগছে, ভয়ঙ্কর রাক্ষসটা তার সামনে দাঁড়িয়েছিল। দুইজনের মধ্যে দূরত্ব ছিল বেশ, তবু হৃদির মনে হচ্ছিল তীব্র তাকেই দেখছে। হৃদি রুমে যাওয়ার জন্য ঘুরতেই চমকে উঠল। আপনি এখানে? হ্যাঁ, আসলে তোমাকে সরি বলতে এসেছিলাম তখনকার বিহেভিয়ারের জন্য। আমি দুঃখিত রিদিতা। হৃদি খানিকটা অবাক হলেও বলল, সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। সত্যি বলছো? তুমি কিছু মনে করনি? না আপু। তুমি খুব ভালো গো রিদিতা, খুব মিষ্টি তুমি। কথাটা বলে নিয়া কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে হৃদিতা বলল, এ কি আপু, আপনার পায়ে কি হয়েছে? নিয়া মলিন মুখে বলল, তোমাকে অপমান করার শাস্তি দিয়েছে আল্লাহ। দেখো না, পাটা মুচকে গেছে। হৃদি ব্যথিত সুরে বলল, প্লিজ এভাবে বলবেন না আপু, আমি রূপ আপুকে ডেকে নিয়ে আসি। নিয়া সাথে সাথেই বলল, না, আসলে আজ রূপের জন্মদিন, তাই আমি চাই না ওর সমস্যা হোক। তুমি শুধু আমার একটা কাজ করবে। কি কাজ আপু? এদিকে আমার ফ্রেন্ডরা সবাই আছে, ওদেরকে একটু ডেকে দিবে প্লিজ। খুব ব্যথা করছে পায়ে রিদি, প্লিজ একটু হেল্প করো, ওদের ডেকে দাও। আমি যাচ্ছি আপু, আপনি বসুন। হৃদিতা খালি জায়গায় গিয়ে দেখলো এখানে কেউ নেই। পুল সাইডের দিকে কিছুটা অন্ধকার। হৃদি একটু সামনে এগিয়ে কাউকে খুঁজতে যেতেই হুট করেই কেউ হৃদির মুখ চেপে ধরল। এক হাত শাড়ি সরিয়ে পেটে রাখতেই শোনা গেল কারো কণ্ঠস্বর, নিয়ার সাথে টক্কর, এখন বুঝবে কেমন লাগে। হৃদি চমকে ওঠে নিয়ার কথায়। নিয়া মেয়েটি হৃদির সামনে এসে দাঁড়ালো। এক হাতে হৃদির মুখ চেপে ধরে বলল, খুব শখ না তোর নিয়ার সাথে টক্কর নেওয়ার? আজ তোকে বোঝাবো নিয়ার সাথে টক্কর নেওয়ার ফল কি হয়। এই শায়ের, তোর নাকি এই কালিনীর বডি ফিগার অনেক হট লেগেছে, তাহলে আর ওয়েট করছিস কেন? যা এনজয় কর।
নিয়ার কথা শুনে হৃদির চোখ ভিজে উঠল। মুখ চেপে ধরাই কোনো কথা বলতে পারছে না, তবে ছটফট করতে লাগলো। হৃদি নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে তেড়ে গিয়ে কষে থাপ্পড় বসালো নিয়ার গালে। ছি, তুমি এত নিচে নামতে পারো? এক্ষুনি আমি সবাইকে বলবো তোমরা কতটা নীচ। কথাটা বলে হৃদি কয়েক পা যেতেই চুলের মুঠি শক্ত করে চেপে ধরল নিয়া। হৃদির গালে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বলল, বলার মতো অবস্থায় থাকলেই তো বলবি। খুব সাহস, তাই না? এশায়ের যা, এর সাথে যা করার কর। শোয়েব শয়তানি হেসে বলল, থ্যাঙ্কস দোস্ত, একদম সেক্সি ফিগার মাইরি। কথাটা বলে হৃদিকে ছুতে যেতেই হৃদি ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চাইলে নিয়া আবারও চুলের মুঠি ধরে থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে হৃদি উষ্টা খেয়ে পড়ল মেঝেতে। মেঝেতে বসে আর্তনাদ করে উঠল। আল্লাহ, আমার আম্মু। পাকা মেঝেতে জোরে পড়াই হাতের কোনোই ছিলে রক্ত পড়তে লাগলো। নিয়া হৃদিকে ওই অবস্থায় কাটা জায়গায় চেপে ধরে মাথাটা দেয়ালের সাথে চেপে ধরল। হৃদি আর্তনাদ করার আগেই চেপে ধরল হৃদির মুখ। হৃদি যন্ত্রণায় ছটফট করে উঠল। ব্যথায় কুকিয়ে উঠল পুরো শরীর। অনবরত পানি পড়তে লাগলো চোখ থেকে। মাথা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাস নিতেও কষ্ট হলো হৃদির। তবুও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেই শোনা গেল কারো পায়ের খটখট শব্দ। নিয়া শোয়েব কারো আসার আওয়াজ শুনে হৃদিকে নিয়ে অন্ধকারে কিছুটা ঢুকে গেল। অন্ধকার থেকে হালকা আলোয় বাইরে দেখা গেলেও ভেতর দিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে একটা অবয়ব এসে দাঁড়ালো সুইমিং পুলের দিকে। নিয়া শোয়েব অবয়বটি চিনতে না পারলেও হৃদি নিভু নিভু চোখে চেয়ে দেখল বিশাল দেহি লম্বাটে এক পুরুষ অবয়ব। হৃদির চিনতে ভুল হলো না মানুষটাকে। হাজারো যন্ত্রণায় ছটফট করতে করতে হৃদির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিয়া আর শোয়েবের দৃষ্টি তখনও সেই মানুষটির দিকে। হৃদি তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠে শেষ শক্তি প্রয়োগ করে নিয়ার হাতে কামড়ে সাথে সাথে চেঁচিয়ে উঠল, রাক্ষস মশাই। হৃদি তার ব্যথায় জর্জরিত কণ্ঠ প্রতিধ্বনিত তুলে পৌঁছালো সেই অবয়বের কানে। কিছু সময় স্থির থেকে হুট করেই পেছনে ফিরল। অবয়বটাকে পেছন ফিরতে দেখে নিয়া শোয়েব ঘাবড়ে গেল। এবার অবয়বটি চাপল পায়ে অন্ধকারের দিকে আসতেই হৃদিকে ছেড়ে দিল নিয়া। শোয়েব তবুও নিজের লালসা মেটাতে হৃদির দিকে ঝুঁকতেই নিয়া শোয়েবকে বলল, এদিকেই আসছে, শালা ভাগ এখান থেকে। শোয়েব দেখল পুরুষ অবয়বটি বেশ কাছেই চলে এসেছে, তাই আর অপেক্ষা না করে হৃদিকে ছেড়ে পেছনের দিকের অন্ধকারে মিশে গেল। এদিকে হৃদিতা ছাড়া পেতেই কোনো মতে উঠে ছুটে এসে জড়িয়ে ধরল সেই পুরুষ অবয়বটিকে। তীব্র চমকালো, থমকালো, কয়েক পা পিছিয়ে গিয়েও নিজেকে সামলে নিল। তীব্র অবাক হওয়ার মাঝেই ভেসে এলো কারোর মৃদু কণ্ঠস্বর, রাক্ষস মশাই, আমায় মারবেন না প্লিজ। ওরা আজ অনেক মেরেছে আমায়। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমায় আর মারবেন না রাক্ষস মশাই। কথাটা বলেই হৃদিতা ঢলে পড়ল তীব্রর প্রশস্ত বুকে। তীব্র বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল হৃদির দিকে।